দেখ এবার যে চ্যাপ্টারটা স্টার্ট হবে সেটা হচ্ছে শতকরা। ভালো করে বুঝবি, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে পরীক্ষাতে। শতকরা যে চ্যাপ্টারটা রয়েছে, শতকরা কথাটাকে ইংলিশে বলা হয় পার্সেন্টেজ। পার্সেন্টেজ, ঠিক আছে? এবার এই যে পার্সেন্টেজ আছে তাকে প্রথমত একটা জিনিস তোকে বুঝতে হবে যে শতকরা কথাটাতে, এই যে শতকরা কথাটা বলছে, এখানে যা কিছু আমাদের ক্যালকুলেশন হবে সমস্ত ক্যালকুলেশন 100-র উপরে হবে। ওকে, যা ক্যালকুলেশন আমরা করব সবকিছুই আমরা 100-র উপরে করব। যদি এই চ্যাপ্টারটা না বুঝতে পারিস তাহলে কিন্তু মিশ্রণ চ্যাপ্টারটা করতে পারবি না। বোঝা গেল? তাহলে আমরা এখানে যত ক্যালকুলেশন করবো না কেন, যে কোনো অঙ্কই করবো না কেন, যা ক্যালকুলেশন সবকিছু 100-র উপরে। আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে একটা সময় দেখেছিলাম এক্স ধরেছিলাম, আমরা কোনো সময় বা কোনো অংশের কাজ করছিলাম, শ্রমিক বালা অঙ্ক, তখন সেখানে আমরা 1 ধরে করছিলাম যে দড়ি শ্রমিকটি এক অংশ কাজ করলো। আমরা এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে 100 ধরে কাজ করব। শতকরার ক্ষেত্রে, শতকরার ক্ষেত্রে আমাদেরকে 100 ধরে কাজ করতে হবে, ঠিক আছে? এবার এই যে 100 ধরে কাজ করব, তো কিভাবে ক্যালকুলেশনটা হয়? প্রথমে তোদেরকে ভাবতে হবে একটা জিনিস, যে এখানে যে কোনো প্রশ্নকে আমরা 100 দিয়ে ভাগ করে বা গুণ করে চেক করব যে 100-র মধ্যে সে কত পেলো। আমি সাপোজ তোদেরকে একটা উদাহরণ দিই। ভেবে নে যে তোর একটা পরীক্ষা নেওয়া হলো, সেই পরীক্ষাটা 100 মার্কের পরীক্ষা, আর সেই পরীক্ষাটাতে তুই পেলি 100-তে 70, কোন একটা বিষয়ে 70 পেলি। তার মানে তুই টোটাল যদি পার্সেন্টেজ তোর ক্যালকুলেশন করতে চাই তাহলে সেটা হয়ে যাবে 70%। তার মানে তুই টোটাল পার্সেন্টেজ কত পেলি? 70% ওই বিষয়টাতে, শুধুমাত্র ওই বিষয়টাতে। এবার তোকে ক্যালকুলেশন করা হলো, ভেবে নে তোকে বলা হলো যে তোর কাছে টোটাল 5খানা বিষয় আছে, 1টা 2টো 3টে 4টা 5টা, টোটাল 5টা বিষয় আছে। প্রথম বিষয়ে তুই পেলি 70, তারপরে বিষয় পেলি তুই 80, তারপরে বিষয় পেলি তুই 90, তারপরে বিষয় পেলি তুই 80, তারপরে বিষয় তুই পেলি 70। ওকে, এবার তোকে বললো বলো তো দেখি মোট তুমি টোটাল কত পার্সেন্টেজ পেলে, সেটা আমাকে বের করতে হবে। প্রথম কথা আমাকে বের করতে হবে যে আমি টোটাল মোট নাম্বারের উপরে টোটাল নাম্বার আমি কত পেয়েছি, সেটা আমাকে প্রথমে বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি আমি যদি এদেরকে যোগ করি 7 8 15, তাহলে এটা কত হবে টোটাল যোগ করলে? এটাকে যোগ করলে হবে টোটাল 390। আমি টোটাল 390 পেয়েছি। এবার আমাকে দেখতে হবে যে এই যে আমি 390 পেয়েছি, সেই 390টা কতর মধ্যে পেয়েছি, সেটা আমি 1 2 3 4 5 500-র মধ্যে কত পেয়েছি? 390 পেয়েছি। তো 500-র মধ্যে যদি 390 পেয়ে থাকি, টোটাল 500 মার্কের এক্সাম, 1 2 3 4 এদেরকে যোগ করলাম, আর এই নিচে যে আমি নাম্বারটি পেয়েছি তাকেও যোগ করলাম, তাহলে আমি টোটাল 500-র মধ্যে 390 পেয়েছি। এবার আমাকে বলা হলো যে তুমি টোটাল পার্সেন্টেজ কত পেলে, তাহলে সেটার জন্য হিসাব করতে হবে। তাহলে কি আমি তাকে 100 দিয়ে গুণ করে দেবো, কারণ পার্সেন্টেজের হিসাব বললে 100 চলে আসবে। তাকে গুণ করার পরে বাইরে কি দিয়ে দেবো, একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো। তাহলে আমি 100-কে কতবারে কাটতে পারবো? 5 বারে। এবার 5-কে যদি এটা দিয়ে আমি কাটি, 5 7 35, 5 8 40, বোঝা গেল? 5 8 35 আর 5 8 40, তার মানে আমি টোটাল 78% নাম্বার পেয়েছি। মোট পরীক্ষাতে আমার টোটাল পার্সেন্টেজ কত? এইভাবে আমাদের যে কোনো এক্সামে নাম্বার বার করে টোটাল নাম্বার, মোট কত পেয়েছি আমি, তাকে 100 দিয়ে গুণ, শতকরাতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আমি টোটাল নাম্বার পেয়েছি এই পরীক্ষাটাতে, টোটাল পার্সেন্টেজ পেয়েছি 78%, আর টোটাল নাম্বার পেয়েছি 390। বোঝা গেল? কোশ্চেনটা বোঝা গেছে? একটু ক্লিয়ার হয়েছে সবার? আচ্ছা, ভেরি গুড। এবার এখানে আমরা শতকরা এই চ্যাপ্টারটাতে কতগুলো জিনিস, কতগুলো নিয়ম আমরা শিখে নিব। কি কি নিয়ম শিখতে হবে? ফার্স্ট যে নিয়মটা শিখতে হবে সেটা হলো শতকরাকে যে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সেই চিহ্নটা হচ্ছে এটা। এটা হলো শতকরাকে চিহ্ন দিয়ে প্রকাশ করা। এরপর কি শিখবো আমরা? এরপর শিখবো যে আমরা এখানে প্রথমে শিখবো যে শতকরা থেকে
দশমিকে কি করে কোনো সংখ্যাকে রূপান্তরিত করতে হয়। বলছে শতকরা থেকে দশমিকে রূপান্তরিত করার নিয়ম হচ্ছে, তোর কাছে একটা শতকরা যুক্ত নম্বর আছে, ভেবে নে তোর কাছে এরকম 50% আছে, 50%। এবার তোকে বললো তুমি বলো দেখি এই 50% মানে কত দশমিক যুক্ত সংখ্যা হবে। এবার দশমিক যুক্ত সংখ্যা আমরা তখনই পাই যখন আমরা কোনো ভগ্নাংশ বানাতে পারি, কারণ ভগ্নাংশ ছাড়া দশমিক পাওয়া পসিবল নয়। তাহলে তার মানে কি করতে হবে, এই শতকরাটাকে আমাকে দশমিকে রূপান্তরিত করার আগে প্রথমে আগে ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে, তাই তো? তাহলে আমি যদি ভগ্নাংশে রূপান্তরিত করি, তাহলে ভগ্নাংশে রূপান্তরিত করলে আমার কি দেখতে পাবো, 50 বাই কত হবে, 100। কারণ আমরা জানি শতকরা মানে কি, তাকে যদি আমাকে ভগ্নাংশে রূপান্তরিত করতে হয় তাহলে শতকরাকে কত দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে। তো তার আগে তুই এই ভগ্নাংশ দশমিকে করার আগে তার আগে তুই এটা জান যে শতকরাকে কি করে ভগ্নাংশ বানানো হয়, শতকরা থেকে আগে কি করে ভগ্নাংশ আসা হয়, এটা আগে শিখতে হবে। তা আমি লিখলাম 50%। বলছে শতকরা থেকে ভগ্নাংশ বানানোর একটি নিয়ম হচ্ছে 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে ভাগ করো, 100 দিয়ে ভাগ করো। তাহলে 100 দিয়ে তোকে যদি ভাগ করতে বলে তাহলে কাকে ভাগ করতে বলছে, 50-কে। তাহলে শতকরা থেকে ভগ্নাংশ আসার জন্য কত দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে। তাহলে কত করব, 100 ভাগ লিখে দিলাম। তাহলে আমার দেখ আগে যেটা শতকরা ছিল এখন সেটা পরিবর্তন হলো কিসে, ভগ্নাংশে। এবার আমাকে যদি সহজে ছোট করতে হয় তাহলে আমি কি করব, সহজে ছোট করার উপায়টা কি, সহজে ছোট করার উপায় হচ্ছে আমি একে কত দিয়ে গুণ করলাম, একে একবারে একে দুইবারে। তাহলে আমি কি পেলাম এখানে 1/2 সমান সমান কত, 0.5, 0.5 পেলাম। বলছে এই যে তুই 0.5 পেলি, এই 0.5টা তুই আরো অন্যান্য পদ্ধতিতে পেতিস, তোকে খালি কি করতে হবে, ক্যালকুলেশন করার মতন সেই ক্ষমতাটা তৈরি করতে হবে আর বোঝার সেই শক্তিটা তৈরি করতে হবে। কিরকম, তোকে যদি বলে যে আমার কাছে এরকম আছে, সরি এরকম আছে, ভেবে নে যারা খুব স্মার্ট স্টুডেন্ট মানে নর্মাল স্টুডেন্ট, যারা নর্মাল স্টুডেন্ট তারা কি করবে, 50/100 যে লেখা আছে সেটাকে কি করবে, প্রথমে 50-1 50, আরো 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 যদি একটু নর্মাল স্টুডেন্টে আমি চলে যাই তারা কি করবে, 5-10 50, 5-20 100, 10-1 10, 10-2 20। এটা হচ্ছে 1/2 আর 1/2 কে ভাঙলে হয় 0.5। ক্লিয়ার হলো? এটা হচ্ছে নর্মাল প্রকৃতির যারা স্টুডেন্ট তারা এই নিয়মটা ফলো করবে। যারা তার থেকে একটু পড়াশোনায় ভালো তারা এই নিয়মটাকে কিভাবে করবে, তারা এই ক্যালকুলেশনটা করবে 50-1 50, 50-2 100। তাহলে সেটা হয়ে যাবে 1/2, তখন আমরা কত পাবো, 0.5। এবার তার থেকে একটু যারা ডেভেলপ वाला স্টুডেন্ট আছে, তার থেকে একটু ট্যালেন্টেড, তারা কি করবে, তারা 50/100, 50/100 কে ওরা করবে কি, দেখ ভালো করে শুন, তারা করবে 0 0 কাটবে, 5-1 5, 5-2 10, তাহলে 1/2 মানে সেটা হলো 0.5, তাও তারা 0.5 পাবে। এবার তার থেকে একটু আর পড়াশোনায় যারা ভালো হবে তারা কি করবে, তারা 50/100 সেটা লিখবে, লেখার পরে তারা যে নিয়মটা ফলো করবে সেটা হচ্ছে 0 0 কাটলো, এবার আমি এখানে পেলাম 5/10। আমরা জানি 5/10 মানে 1 ঘর আগে দশমিক বসে, তাহলে এটা হয়ে যাবে 0.5। 5 ঘর মানে কি 1 ঘর আগে দশমিক, নিচে 10 থাকলে কি 1 ঘর আগে দশমিক। আর যারা আমার প্রকৃতির স্টুডেন্ট থাকবে তারা কি করবে, 50/100 লিখবে আর কিছু কাটবেও না। 50/100 মানে কি 50-এর ক ঘর আগে দশমিক বসে, 2 ঘর আগে। তাহলে আমি 2 ঘর আগে দশমিক মানে দেখতে এরকম লাগবে, আর এই শূন্যটার কোনো দাম থাকে না, তাই কত, 0.5। তাহলে এতগুলো প্রসেসে আমি একটা অঙ্ককে করতে পারি যদি খালি কি ভাবনা চিন্তার খালি পরিকল্পনা, যে যেমন ভাবে ভাববে অঙ্কটাকে সে তেমন ভাবে অঙ্কটাকে নামাতে পারবে। ক্লিয়ার হয়েছে? অঙ্কটা বুঝতে পেরেছিস কিনা? তাহলে আমরা শিখলাম যে শতকরা থেকে ভগ্নাংশ যদি করতে হয় তাকে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। এবার 100 দিয়ে ভাগ যদি করতে হয় তাহলে আমি এবার বলছি শতকরা থেকে ভগ্নাংশ করতে গেলে যদি 100 দিয়ে ভাগ করতে হয় তাহলে ভাগের বিপরীতটা কি হয় রে, ভাগের বিপরীতে আমরা কি করি, গুণ করি। তাহলে আমি যদি বিপরীতে করি, তাহলে আমি যদি এখন উল্টে দিই মানে ভগ্নাংশ থেকে এবার শতকরা করব, তাহলে নিশ্চয়ই আমি এটা উল্টে দিলাম মানে কি আমাদের কি হয়ে যাবে, যেটা ভাগ করছিলাম সেটা কি হয়ে যাবে, এবার গুণ হয়ে যাবে। তাহলে আমার কাছে ভগ্নাংশ আছে 5/কত, 50/100, এটা ভগ্নাংশ তোর কাছে আছে। এবার তোকে কি করতে, 50/100 না, এই ভগ্নাংশটা আছে, ভেবে না, 1/2 তোর কাছে আছে, এই ভগ্নাংশটা আছে। বলছে একে তুমি শতকরাতে ট্রান্সফার করো,
তাহলে একে তুই শতকরাতে যদি ট্রান্সফার করতে চাস তাহলে তো কি করতে হবে, 1/2 লিখ। এবার আমি যখন ভাগ করছিলাম, এখন আমি কি করব, গুণ করব, কারণ আমাকে শতকরা বানাতে হবে, আর তার জন্য কি করে দিতে হবে, বাইরে একটা পার্সেন্টেজের চিহ্ন দিতে হবে। তাহলে কত দিয়ে কাটাকাটি যাবে, 2 কে 50 বারে, তাহলে কত পার্সেন্ট হলো, 50%। আমরা 50% থেকে 1/2 পেয়েছিলাম, আবার 1/2 দিয়ে ঘুরে আবার কি পেয়ে গেলাম, 50% পেয়ে গেলাম। তাহলে এটা ভগ্নাংশ থেকে শতকরা করার নিয়ম। তাহলে শতকরা থেকে ভগ্নাংশ করতে গেলে 100 দিয়ে ভাগ, আর ভগ্নাংশ থেকে শতকরা করতে গেলে 100 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। এটাও ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার বলছি আমি, এবার আমার মনে হচ্ছে যে আমি শতকরা থেকে দশমিকে ট্রান্সফার করব। তাহলে শতকরা থেকে দশমিকে যদি তুই ট্রান্সফার করতে চাস, তাহলে তোর কাছে শতকরা আছে 50%, তোকে বললো দশমিক বানাতে হবে। তাহলে দশমিক বানানোর আগে আগে কি বানাতে হবে, ভগ্নাংশ বানাতে হবে। কারণ তুই যদি ভগ্নাংশ না বানাস তাহলে দশমিক বানাতে পারবি না, তাই না? তাহলে ভগ্নাংশ বানা, বলছে আমি বলছি একে ভগ্নাংশ বানাবো কি করে, এখনই নিয়ম শিখলাম। শতকরা থেকে ভগ্নাংশ বানানোর নিয়ম কি, কত দিয়ে ভাগ করতে হয়, 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 50কে আমি কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে। এবার দশমিক বানিয়ে নে, শূন্য কেটে দে, এক ঘর আগে দশমিক বসিয়ে দে, তাহলে হয়ে গেল না শতকরা থেকে কত, দশমিক। তাহলে শতকরা থেকে দশমিক হয়ে গেল। এবার তোকে বললো সেই সেম কাজটা দশমিক থেকে তুই আবার শতকরা কর। তাহলে দশমিক থেকে তুই যদি শতকরা করতে চাস তাহলে তোকে কি করতে হবে, তাহলে ভেবে নে তোর কাছে 0.5 আছে, এটা দশমিক আছে। এবার তোকে শতকরা বানাতে চাইছিস, তাহলে তাকে আগে কি করতে হবে, তুই হয় শতকরা থেকে দশমিক কর, আর দশমিক থেকে শতকরা কর, তোকে ভগ্নাংশ বানাতেই হবে। ভগ্নাংশ ছাড়া তুই এগোতেই পারবি না। তাহলে একে আগে ভগ্নাংশ করি, তাহলে কত হবে, এক ঘর আগে দশমিক মানে কি 5/10, 5/10। এবার আমি শতকরা বানাবো, আর আমি জানি যে শতকরা বানাতে গেলে কি করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি কি করবো, 100 দিয়ে গুণ করে বাইরে কি বসাবো, পার্সেন্টেজ। তাহলে 10 10 এ 100, 10 আর 5কে গুণ করলে কত হয়, 50। তাহলে আসলো 50%। তাহলে দশমিক থেকে ভগ্নাংশ পার্সেন্টেজ আসলো। বোঝা গেল নিয়মটা? তাহলে আমরা 4 ধরনের নিয়ম শিখলাম। যদি ভগ্নাংশ করতে হয় তাহলে 100 দিয়ে ভাগ করব, যদি ভগ্নাংশ থেকে শতকরা করতে হয় তাহলে 100 দিয়ে গুণ করব, যদি দশমিক থেকে শতকরা করতে হয় তাহলে আবার সেই একই নিয়ম, 100 দিয়ে গুণ করব, আগে ভগ্নাংশ বানাবো। আর শতকরা থেকে দশমিক করতে গেলে আগে ভগ্নাংশ বানাবো, দেন আমরা ওটাকে দশমিকে পরিণত করব। ক্লিয়ার হলো এতটুকু? এইটা হলো বেসিক কনসেপ্ট হচ্ছে শতকরা। এই শতকরার কনসেপ্টের উপরে তোদেরকে কি করতে হবে, এখানে অঙ্কগুলোকে খালি বুঝে বুঝে করতে হবে। বোঝা গেল? ভেরি গুড। চল তাহলে আমরা কোষে দেখি 11টা আজকে চালু করি। চল, হ্যাঁ কোষে দেখি 11। ভালো করে বুঝবি প্রত্যেকটা অঙ্ক, ঠিক আছে? ভালো করে দেখ। দেখ প্রথম কোশ্চেনটা কি বলছে, 1 নম্বর কোশ্চেন, আমার কাছে 50 টাকা আছে, আমার কাছে 50 টাকা আছে, 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আমি কত টাকার পেন কিনলাম, হিসাব করো। বোঝা গেল? এবার বলছে দেখ কোশ্চেনটা ভালো করে বুঝ, কি বলছে কোশ্চেনটাতে, বলছে আমার কাছে 50 টাকা আছে, আর আমি 50 টাকার 12% আমি স্কুলে পেন কিনতে খরচ করলাম। আচ্ছা, আমার কাছে যে টাকাটা রয়েছে সেটা প্রথমে আগে ভাবতে হবে যে আমার কাছে কত টাকা রয়েছে। তাহলে আমার কাছে প্রথমে লিখে নেব কি, আমার কাছে রয়েছে কত টাকা, 50 টাকা। এটুকু ক্লিয়ার হয়েছে কি হয়নি সবার? 50 টাকা আছে তো? আচ্ছা, আমার কাছে 50 টাকা। এবার বলছে দেখ পেন কিনতে, এবার বলছে পেন কিনতে খরচ করলাম। তাহলে আমরা লিখে নেব কি, পেন কিনতে খরচ করলাম। পেন কিনতে খরচ করলাম কত টাকার 12%, 50 টাকার 12%। তাহলে ভাষাটা একবার লিখে নি, 50
টাকার 12%, তাই তো? ভাষাটা এটাই লেখা আছে। তো 50 টাকার হলে ছোটবেলায় কি শিখেছি রে? কি হয়? টাকার হলে এর থাকলে কি করতে হয়? গুণ করতে হয় 12%। 12 বাই পার্সেন্ট কে করবো ভগ্নাংশ, কি বানাবো? 100 দিয়ে ভগ্নাংশ বানাতে গেলে 100 দিয়ে ভাগ। তাহলে এর নিচে কত বসাবো? 100। তাহলে 50 কে কতবারে কাটবে? 2 বারে। 2 কে 12 কতবারে কাটবে? 6 বারে। তাহলে ক টাকা হলো? 6 টাকা। তাহলে পেন কিনতে আমি কত টাকা খরচা করলাম? 6 টাকার পেন কিনলাম। তাহলে পেন ক টাকার কিনলাম? 6 টাকার। তাহলে উত্তরটা আমি কি লিখবো? অতএব অতএব আমি 6 টাকার পেন কিনলাম। 6 টাকার পেন কিনলাম। হয়েছে? একটু ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস তো? 6 টাকার পেন কিনলাম। খুব ভালো কথা। ক্যালকুলেশনটা বুঝতে পেরেছিস সবাই? সমস্ত অঙ্ক ভালো করে খালি কপি করবি আর ভালো করে বুঝবি, শুধু কপি করবি না, বুঝে বুঝে কপি করবি। একটু ক্লিয়ার হয়ে গেছে সবার? আচ্ছা, নেক্সট প্রশ্নটা দেখ, মেটাচ্ছি এটা। আচ্ছা, নেক্সট হয়ে গেছে? দেখ দেখ এবার কি বলেছে? এবার প্রশ্নটা বলেছে, ভালো করে দেখ। কোশ্চেন নম্বর 2 বলছে আমি বিদেশ থেকে একই মেশিনে এখানে আনতে 120% কর দিতে হয়। যদি মেশিনটির দাম বিদেশে 3 লাখ টাকা হয়, তবে কর দেওয়ার পরে এখানে দাম কত হবে? কর দেওয়ার পরে দাম কত হবে সেটা তোকে বার করতে বলেছে। আচ্ছা, আমাকে এখানে প্রশ্নতে কি দিয়েছে? আমাকে প্রশ্নতে দিয়েছে বিদেশ থেকে এখানে আনতে 120% কর দিতে হয়, মেশিনটির দাম তোকে দিয়েছে। তাহলে আমি কি, কোথায় মেশিনটির দাম? বিদেশে না রে? বিদেশে মেশিনের দাম কত বলেছে? কোশ্চেনের দিকে তাকাবি সবাই। বিদেশে মেশিনের দাম বলেছে কত টাকা? 3 লাখ টাকা। তাহলে আগে প্রথমে লিখে নিব বিদেশে মেশিনের দাম কত টাকা? 1 2 3 4 5, 3 লাখ টাকা, তাই তো? এবার বলছে কর দিতে হয়। কর মানে কি রে? বিদেশ থেকে আনলে ওকে কি দিতে হবে? এক্সট্রা চার্জ দিতে হচ্ছে। তাহলে এক্সট্রা চার্জটা কত টাকার দিচ্ছে ও? 3 লাখ টাকার কত পার্সেন্ট চার্জ দিচ্ছে? 120%, তাই না? তাহলে কি লিখবো আমরা? ভাষাটা কি লিখবো? অতএব, না এটা ভাষা লিখবো। দাঁড়া, কি বলেছে কোশ্চেনটা? হ্যাঁ, 3 লাখ টাকার 12 120%। 3 লাখ টাকার 120% কত হবে? 1 2 3 4 5 ইন্টু 120/100, তাই না? 0 0 কাটলো, আরেকটা কাটলো, তাহলে এখানে কত হয়ে গেল? 12 আর 3 36, 1 2 3 4, 4টা 0 বসে গেল, এত টাকা। তাহলে এবার আমাকে বলেছে কি, লাস্টে চেয়েছে কর দেওয়ার পরে দাম কত হবে। তাহলে কি লিখবো আমরা? অতএব কর দেওয়ার পর দাম হবে। কর দেওয়ার পর দাম কত হবে? কর দেওয়ার পর দাম কত হবে? কি করবো আমরা? 3 লাখ টাকা দেওয়া আছে, 3 লাখ টাকা, 3 লাখ টাকা, তার সাথে যোগ করবো কত? এক্সট্রা যেটা টাকা দিয়েছি সেটা কত? 3,60,000। হ্যাঁ হ্যাঁ, তারা করছি। যোগ করলে কত হবে রে? 6,60,000। বোঝা গেল অঙ্কটা? বুঝতে পেরেছিস নিখাত? এক্সট্রা কিছুই করলাম না, খালি একটাই জিনিস করলাম, য টাকা কর দিয়েছিল সেটা বার করলাম, তার সাথে অ্যাড করে দিলাম। তাহলে টোটাল টাকা কত দিতে হয়েছে ওকে? এক্সট্রা ওই মেশিনটাকে আনতে বিদেশ থেকে ওকে এত টাকা দিতে হয়েছে। মানে টোটাল 3 লাখ টাকার মেশিনে ওর লেগেছে কত? 6,60,000 টাকা ওর লেগেছে। ভাব কত বোকা লোক। ক্লিয়ার হলো এতটা? বুঝতে পারলি সবাই? আচ্ছা, এবার আমরা চলে যাই 3 নম্বর কোষে, দেখি 11, 3 নম্বর অঙ্কটা। দেখ কি বলেছে?
হিসাব করে মান লিখি 80 টাকার 15%, খুব হালকা অঙ্ক এগুলো। 80 টাকার 15%। আরে জুনায়েদ কি করব, 80 টাকার 15%, তাহলে 80 লিখবো। টাকার মানে কি রে, গুণ 15%, 15/100। কি দিয়ে কাটাকাটি যাবে, শূন্য শূন্য কাটলো। আচ্ছা কি দিয়ে কাটবে, 4 দুগুণে 2 4 8, 2 5 10, 5 কে কত বারে, 3 বারে। 2 আর 3 কে গুণ করলে কত হবে, 6। বোঝা গেল 80 টাকার 15% মানে ক টাকা, 6 টাকা। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে, মিলেছে অঙ্কটা, ঠিক আছে এটা। আচ্ছা এটা হয়ে গেছে। তারপরে দেখ কি বলছে, 215 টাকার 12%। আচ্ছা 215 টাকার 12% মানে কি রে, 215 ইন্টু 12/100। ক্লিয়ার, কত দিয়ে কাটাকাটি করবো, 5 4 20, 5 3 15, 5 দুগুণে 20। এবার 5 4 কত দিয়ে কাটবো, 2 10 20 আর 2 6 12। এটাকে কত দিয়ে কাটবো, না কেটে গুণ করে দে, বেশি ভালো হবে। 43 আর 6 গুণ করলে কত হয়, 43 ইন্টু 6, নিচে কত বেঁচেছে 10, কত 129/10। তাহলে ক ঘর আগে দশমিক বসাবো, 1 ঘর আগে, তাহলে কত হবে 12.9। বোঝা গেল। এখানে তো তুই বল যে এখানে ফার্স্ট এটা কি হবে, ওটা 4 ইন্টু 3 হবে না, এটা 4 ইন্টু 3 হবে, তাহলে এটা হয়ে যাবে 12। আচ্ছা সরি, এটা হয়ে যাবে 12 টাকা। আর এটার গুণটা হচ্ছে, এটা হয়ে যাবে 258, এটা হয়ে যাবে 258। তাহলে ক ঘর আগে দশমিক, তাহলে এটা কাট, 25.8। ওকে, তো এটা হয়ে গেছে। নেক্সট নেক্সট অঙ্কটা দেখ, এটা হলো রে টুকলি, বুঝতে পারলি অঙ্কটা। আচ্ছা নেক্সট, এবার দেখ, এবার কত বলেছে, 3 দাগেরটা দেখ, 37.8 মিটারের 110%। ওকে, আর তারপরে কি বলেছে 4 নম্বরটা লিখে নিই একবারে, 480 গ্রামের 200%। তারপরে 5 নম্বরটা কি বলেছে, না 5 নম্বর দেয়নি, চল এটা আগে করি। কি বলেছে দেখ, প্রথমে 3 জায়গার অঙ্কটা করবো। 37.8 মিটারের, মিটারের মানে ইন্টু 110/100, এটাও ক্লিয়ার হয়েছে। আমরা কি করব, একটা কাজ করব, কাজটা হচ্ছে ভালো করে বুঝবি, ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে। বলছে 0 0 আমি কেটে দিলাম, কাটলাম, এটা কাটতে পারবো তো। আচ্ছা নিচে 10 কে কাটার কোনো দরকার নেই, ফালতু কাটবি, 10 কাটলে 5 দিয়ে ভাগ করতে বেশি কষ্ট হবে, তো 10ই থাক। আমরা কি করবো, 1 ঘর আগে দশমিক এগিয়ে দেবো, আর কিছুই করবো না। বুঝে দেখ, আমি বলছি একটা কথা, 10 না করে এটাকেও 10 করবে, কেটে দিলাম আমি। আচ্ছা 378 থাকলো ইন্টু কত উপরে 11, আর নিচে কত 10, আর 10 গুণ করলে 100। এবার আমি বলছি গুণ কর, 11-র সাথে 8কে গুণ করলে 88, 11-র সাথে 7 গুণ করলে 77, 77 আর হাতের 8-এ কত হবে 85, হাতে থাকলো কত 8। 1100-11-র সঙ্গে 33 গুণ করলে 33, 33 আর 8-এ কত 41, বাই কত 100। 100 মানে ক ঘর আগে দশমিক বসবে, 2 ঘর আগে, তাহলে কত হবে 41.58 এত মিটার। ক্লিয়ার হয়েছে, 41.58, এটা হলো ক্যালকুলেশন, বেশি খাটতেই হলো না, গুণ করে দিলাম অ্যান্সার হয়ে গেল। বোঝা গেছে এটা অঙ্ক, 41.58 এত মিটার। এবার নেক্সট 4 নম্বর যে অঙ্কটা আছে, 4 নম্বর অঙ্কটা ভালো করে দেখ।
4 নম্বর অঙ্কটা কি করতে হবে দেখ, 4 নম্বর অঙ্কটাকে ভালো করে দেখ। 480 গ্রাম এর 200%, এটা দিয়েছে 4 নম্বর। তো 480 ইন্টু কত, ইন্টু 200 বাই কত 100। কি করবো রে, কিছুই না, এটা কাটবো, এটা কাটবো, 48-এর সঙ্গে 2 কে গুণ কর, কত হবে 96। পাশে একটা শূন্য পড়েছিল, ওটাও লিখে দিলাম, এত কি গ্রাম, এত গ্রাম। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এতটুকু বুঝতে পেরেছিস সবাই? আশা করি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ভেরি গুড। এবার 4-এর অঙ্কগুলো করবো, চল। সবাই কপি করেছিস, টুকেছিস সবাই? নেক্সট এবার চলে আসি 4 দাগের গুলো। কি বলেছে দেখি 4 দাগেরটা। বলছে 2.25 টাকার 2.25 টাকা 5 টাকার শতকরা কত, শতকরা কত? ওকে, তাহলে এই টাইপের অঙ্ককে কিভাবে করব? এত টাকা শতকরার কত, তাই না? 5 টাকার কত, তো এই জিনিসটাকে বুঝবো কি করে? দেখ এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে। বলছে এত টাকা 5 টাকার শতকরা কত। আমি তোকে একবার বলছি, একটা কথা বল আমাকে, বলতো 70 100 এর কত? এটা দিয়ে কি বোঝাচ্ছে? যে 100-র একটা পরীক্ষা নেওয়া হয়েছে, সেখানে পেয়েছে কত 70, এটাই বোঝানো যাচ্ছে এটা দিয়ে। তাহলে আমি যদি এটাকে এইভাবে বুঝতে চাই যে এখানে 5 টাকার মধ্যে কত, এত ভাগটা কত সেটা চেয়েছে, তাহলে আমার পরীক্ষা নেওয়া হয়েছে 5 নম্বরের, সেখানে কত পেয়েছে 2.25 পেয়েছে। এটা এবার বলেছে কি পার্সেন্টেজ বার করতে, তাহলে কি করব 100 দিয়ে গুণ করব আর বাইরে কি বসাবো, পার্সেন্টেজ বসাবো। এবার কি করব, এবার দেখ এবার আমাদের কাটাকাটিটা কেমন ভাবে হবে। আমি এটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি, তাহলে কত হবে 100, এটা দশমিকটা চেঞ্জ হয়ে গেল, 100 কি হলো কেটে গেল। 5 কে কতবারে কাটবে, 5 4 20, 5 9, 5 5 25, তাহলে 45%। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? 45% ক্লিয়ার হয়েছে তো? ভেরি গুড, 45% ক্লিয়ার। নেক্সট এবার দেখ, এবার হচ্ছে 4-এর 2 দাগ। চারের 2 দাগ কি বলেছে, 85 গ্রাম 17 কিলোগ্রামের 17 কিলোগ্রামের শতকরা কত লিখি। আর 3 নম্বরটা বলেছে 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কিলোগ্রামের শতকরা কত লিখে। আর আছে? আচ্ছা দেখ কি বলছে ভালো করে দেখ। প্রথমে এই অঙ্কটা দেখেন, আমাকে প্রথমে 4-এর 2 দাগেরটা বলেছে 85 গ্রাম 17 কিলোগ্রামের শতকরা কত। তার মানে পরীক্ষা নেওয়া হয়েছে 85 গ্রাম 17-র কত, এটা কিন্তু চেয়েছে। তাহলে 17-র পরীক্ষা নেওয়া হয়েছে, পেয়েছে কত 85। পার্সেন্টেজ বের করবো, কত দিয়ে গুণ করবো 100, বাইরে কি চিহ্ন দিব পার্সেন্টেজ। 17-কে কত দিয়ে গুণ করবো 5 বারে, 5-কে 100 দিয়ে গুণ করলে কত পার্সেন্ট 500%। বোঝা গেল? উত্তরটা বুঝতে পেরেছিস? কত পার্সেন্ট, কত আছে? ও হ্যাঁ, আমিও তো ভুল করলাম রে, এটা দেখতেই পাইনি, সরি দাঁড়া, এটাকে গ্রাম কিলোগ্রামে চেঞ্জ করতে হবে, ভালো করে শোন। আচ্ছা 85 গ্রাম আছে, তাহলে 85 গ্রামকে আগে কি করবো রে, এই যে 85 গ্রাম আছে, এই 85 গ্রামকে আগে কিলোগ্রামে
পরিণত করব, বা কিলোগ্রামকে গ্রাম করতে পারিস, তোদের যেটা সুবিধা হয়। আমার মনে হয় কিলোগ্রামকে গ্রাম করাটাই বেশি সুবিধা। আচ্ছা, আমি 85 গ্রাম রাখলাম, আর আমার এখানে মনে হলো 17 কিলোগ্রাম। তো 17 কিলোগ্রামকে আমি যদি গ্রাম করি কত হবে? 17,000। কত হবে? 17কে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? 1000 দিয়ে গুণ করলে 17,000। তাহলে 17,000 কি হয়ে গেল? গ্রাম হয়ে গেল। এখন দেখ দুটোরই একক কি হয়েছে? সেম হয়ে গেছে। তাহলে দুটোর একক যদি সেম হয়ে থাকে, তাহলে 85 পেয়েছে কতর মধ্যে? 17,000-এর মধ্যে। 100-র মধ্যে কত পেয়েছে সেটা বের করব, কি করতে হবে? বাইরে পার্সেন্টেজ। তাহলে 0 0 কাটলো, কাটলো কি কাটলো না? 17কে কত দিয়ে কাটবে? 5 বারে। তাহলে উপরে 5 বেঁচেছে, নিচে কত বেঁচেছে? একটা শূন্য মানে কত? 10 বেঁচেছে। তাহলে কত হবে? 0.5 এত গ্রাম। ওকে, ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পেরেছিস? নেক্সট নেক্সট কত বলেছে? 3 দাগেরটা। 3 দাগেরটা দেখ, এটা মিটালাম। দেখ কি বলেছে 3 দাগের কোশ্চেনটা ভালো করে পড়। দেখ 2 কিগ্রা 250 গ্রাম এত কিলোগ্রামের কত? তো 2 কিগ্রা 250 গ্রাম, তাহলে আমি কি করব? 2 কিগ্রাকে গ্রামে এটাকে চেঞ্জ করব, কিগ্রা আর 250 গ্রাম, বেশি বেটার হবে। 2 কিগ্রা মানে 2 ইন্টু কত রে? 1000, তার সাথে যোগ হবে কত? 250। তাহলে কত হয়ে যাবে? এটা 2000 প্লাস কত? 250, তার সাথে যোগ এটা কত হবে? 2250। কি বেরোলো? এটা গ্রাম বেরোলো। এটা ক্লিয়ার সবার? তারপরে কত বলেছে? 0.72 কিলোগ্রাম। তাহলে 0.72 কিলোগ্রাম একেও করবো কি? গ্রামে পরিবর্তন করব। তাহলে গ্রামে পরিবর্তন করলে কত হবে? 0.72-র সাথে কত গুণ করতে হবে? হ্যাঁ, কুইন্টাল আছে? কুইন্টাল কোথায়? হ্যাঁ হ্যাঁ, কুইন্টাল আছে। আচ্ছা, 1 কুইন্টাল সমান কত গ্রাম রে? জানিস কি তোরা? 1 লাখ। শোন, এত কি বলেছে? এটা কুইন্টাল বলেছে। 1 কুইন্টাল মানে কত গ্রাম? 10,000 গ্রাম। হ্যাঁ, তো 1 কুইন্টাল মানে 10,000 গ্রাম। 1 কুইন্টাল সমান 10,000 গ্রাম। তাহলে এর সঙ্গে কত গুণ করব? কত গুণ করব? 10,000। আচ্ছা, 10,000 না 1 লাখ? 1 লাখ তো। 1 লাখ। তাহলে কি করব? 72-কে এখানে 100 করে দিলাম, আর এখানে কত লিখলাম? 1 2 3 4 5। আচ্ছা, এটা কাটলো, দুটা শূন্য কাটলো এখান থেকে, তাহলে কত বেরালো? 72,000। 7,20,000, তাই না রে? কত বেরালো? 7,20,000। তাহলে এবার আমরা করব কি? এবার 7,20,000 তার মধ্যে পেয়েছে 2250। 100-র মধ্যে কত? শূন্য শূন্য কাটলো, আবার একটা শূন্য কাটলো, কত দিয়ে যাবে রে? 72-কে 5 বারে। তাহলে উপরে 5, নিচে কত? 10। তাহলে কত হবে? 0.5 গ্রাম। কত আছে আনসার? উত্তর মনে হয় মিলেনি না? মিলেছে? 3.125। দাঁড়া,
তাহলে একটা কাজ করি, এটাই কর। শোন, কি করতে হবে ভালো করে শোন। 0.72 ছিল না, এত কুইন্টাল ছিল, তাহলে 0.72 ইন্টু 1 2 3 4 5 হয়ে গেল 72 বাই 100 ইন্টু 1 2 3 4 5। ক্যালকুলেশন মিস্টেক করেছিলাম, তাই জন্য ভুল হয়েছে। তাহলে এটা হতে হবে 72,000 হবে, এত গ্রাম। ওকে, তাহলে আমরা কি জানলাম? 1 কুইন্টাল সমান হচ্ছে কত? 1 কুইন্টাল সমান 1 লাখ, 1 লাখ কি গ্রাম। 1 কুইন্টাল সমান 1 লাখ গ্রাম। এবার আমরা কি করব? এবার আমরা জানবো, এবার আমাদেরকে পার্সেন্টেজ বার করতে হবে। উপরে বেরিয়েছিল 2250 আর নিচে হচ্ছে 72,000 ইন্টু কত 100, বাইরে কত পার্সেন্টেজ, 0 0 কাটলো, কেটে গেল, তারপরে এটা কাটলো, তাহলে 72কে কতবারে কাটবে? কটা শূন্য কাটবে? এটা কাটবে, এটাও তো কাটবে, তাহলে এবার কর। না কেটে কি একই ব্যাপার, মিলে তো যাবে। 3 বারে, 3 দুগুণে 6, 21, 15 থেকে 6 বাদ কত? 9, 2 থেকে 1 বাদ 1, 0, 10 মিনিট একটা 0, কতবারে যাবে? একবারে, 72। এবার কত বেরোলো এখানে? 18, 18 বেরোলো, দশমিকের জন্য 0, কতবারে মিলবে? 2 বারে, 144, 6, 8 থেকে 4 বাদ 36, দশমিকের জন্য 0, 5 বারে 360। তাহলে কত হলো অ্যান্সার? 3.125 গ্রাম। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? 3.125 গ্রাম। এতটাই ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ, আরে হলো? আচ্ছা, মেটাচ্ছি। এবার দেখ 6 নম্বরটা, 5 নম্বরটা পরে করবি, ওটা শূন্য স্থান পূরণ আছে, ওটা বাড়িতে করবি। 6 নম্বরটা দেখ, কোশ্চেনটা ভালো করে পড়। জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত দেওয়া আছে, জলের মোট পরিমাণে হাইড্রোজেন অক্সিজেনের শতকরা কত? ঠিক আছে, শতকরা পরিমাণটা তোকে বার করতে বলেছে, খুবই হালকা, কিচ্ছু নাই অঙ্কটাতে। তাহলে আমাকে প্রশ্নতে দিয়েছে কি জলে হাইড্রোজেন আর অক্সিজেনের অনুপাত তোকে দেওয়া আছে, তাহলে কি লিখবো? জলে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত দিয়েছে রে? 2:1। ভেরি গুড। এবার বলছে অতএব, তাহলে হাইড্রোজেনের পরিমাণ চেয়েছে আর অক্সিজেনের পরিমাণ শতকরা। অতএব হাইড্রোজেনের শতকরা পরিমাণ প্রথমে হাইড্রোজেনের পরিমাণটা বার করবো, তারপরে শতকরা। তাহলে হাইড্রোজেনের পরিমাণটা কত? 2 ভাগ হচ্ছে হাইড্রোজেন,
তাহলে 2 ভাগ হাইড্রোজেন আর তাদের কি আনুপাতিক যোগফলটা, তাদের আনুপাতিক যোগফল কত 2 + 1 ইন্টু কত 100 দিয়ে গুণ করব, বাইরে কত পার্সেন্টেজ হয়ে গেল শতকরা। তাহলে 2 বাই কত 3 ইন্টু কত 100, বাইরে কি পার্সেন্টেজ, তাহলে এটা কত হয়ে গেল 200/3, তাহলে কত হবে 66.2/3%, 66.2/3%। ওকে, 66.2/3%। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? এবার তাহলে সেম ভাবে কার বার করবো, জলের, সেম ভাবে জলের বার করব। অতএব জলের শতকরা পরিমাণ, জলের শতকরা পরিমাণ, তাহলে এটা কত হবে 1/2 + 1 ইন্টু কত 100, বাইরে কত পার্সেন্টেজ, তাহলে 1/3 ইন্টু কত 100, তাহলে 1/3%, এটা এর বাইরে কত পার্সেন্টেজ, এটা মানে কত রে, এটা মানে হচ্ছে 33.1/3%, ওর অর্ধেকটা হবে 33.1/3%। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে অঙ্কটা? বুঝতে পেরেছিস? ভেরি গুড। আচ্ছা, এবার নেক্সট 7 দাগেরটা কি বলেছে দেখ, বলছে হৃদয়পুরের একটি কারখানায় আগে দৈনিক 1500টি বোতল তৈরি হতো, এখন তৈরি হয় 1695টি বোতল। ওই কাঁচের কারখানায় উৎপাদনের শতকরা কত বৃদ্ধি করলে হিসাব করে দেখি কত হবে। এটাকে তুই ঐকিক নিয়মে, যেহেতু তৈরাসিক শিখেছিস, তাহলে ঐকিক নিয়ম তোদের প্রয়োগ করতে কোনো অসুবিধা হবে না, তাহলে তৈরাসিক পদ্ধতিতেও তুই এটাকে সলভ করতে পারবি। তাহলে তৈরাসিক পদ্ধতিতে সলভ করলে কি হবে, চল লেখা যাক। আমরা লিখি এটা গণিতের ভাষায়, সমস্যাটি এইভাবে তৈরাসিক স্টার্ট করতে হয়। হলো পূর্বে কি বলেছে, বোতল তৈরির সময়, পূর্বে বোতল তৈরির সময়, আরেকটা বলেছে কি বর্তমানে বোতল তৈরির সময়, বর্তমানে বোতল তৈরির সময়। তাহলে পূর্বে বোতল কত হয়েছিল রে 1500, সেক্ষেত্রে আমাদের বর্তমানে বোতল কত হয়েছে 1695টা। আমাকে বার করতে বলেছে শতকরা হিসাব, তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে 100-র মধ্যে কত, এটা বার করতে বলেছে, তাই না? আগে 1500 হতো, এখন হচ্ছে 1695, 100-র মধ্যে কত সেটা বার করতে বলেছে। আচ্ছা, এবার আমি এটাকে হিসাবটা করব কি করে, ভালো করে দেখ। এখানে আমরা প্রথমে কি ভাষাটা লিখে নিব, 1500 বোতলের ভেবে নে, আগে 1500 হতো, এখন 1695 হচ্ছে। তো আমরা যে এখানে আমাদের 100 শতকরার মধ্যে যদি বাড়তে হয়, এরা পরস্পরের সঙ্গে কোন সম্পর্ক করবে, তাহলে আমরা লিখে নিব পূর্বে বোতল তৈরির সঙ্গে বর্তমানে বোতল তৈরির কত সম্পর্ক রয়েছে, কি সম্পর্ক, সংখ্যার কোন সম্পর্ক, সরল। কেন সরল হলো, সরল সম্পর্ক। তাহলে অতএব আমাদের বর্তমান বোতলের সংখ্যা বার করতে হবে, বর্তমানে বোতলের সংখ্যা। তো বর্তমানে বোতলের সংখ্যা কত হবে 100 গুণিত, সরি 100 গুণিত কেন বলছি, যেদিকে নাই সেটাকে লিখতে হয়, 1695 গুণিত 100/1500, উল্টে যায় না? আরে যখন আমাদের শতকরা করে মানে সরল সম্পর্ক হয় তখন উল্টে যায় তো রাশিটা, তাই না? তাহলে 100-র মধ্যে আমাকে বানাতে হবে 100 ইসের মধ্যে সময়, ঠিক আছে? তাহলে আমি এখানে কি করব, সময়টা
এখানে কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, এটা কাটলাম, আমাদের এখানে বেরোলো 15 কে কত বারে 113, তাহলে 113টা। এবার আগে 113 100টা ছিল, এখন সেটা বেড়ে গিয়ে কত দাঁড়ালো 113, তাহলে টোটাল কতটা হলো? তাহলে আমি কি করবো হিসাব, লাস্টে কি চাইছে আমাদের শতকরা বৃদ্ধি কত পাবে, অতএব ভাষাটা লিখ, ভাষাটা লিখ, অতএব বর্তমানে বোতল তৈরির সংখ্যা বৃদ্ধি পেয়েছে কত হবে, 113 থেকে মাইনাস করব 100, কতটা বৃদ্ধি পেয়েছে 13টি, এতটা বৃদ্ধি পেয়েছে। উৎপাদন কত বৃদ্ধি পেয়েছে 13টি, অর্থাৎ শতকরা উৎপাদন 13% বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল? এটা ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? 7 পর্যন্ত ক্লিয়ার? নেক্সট, দেখ এই যে সরল সম্পর্কটা হলো এখানে, এখানে কিন্তু তোদের একটা বোঝার জায়গা আছে। অনেককে হয়তো বুঝতে পেরেছি যে কেমন হিসাবটা হলো। 15টি বোতল আগে তৈরি করতো, সেই জায়গায় 1695টি এখন করছে বর্তমানে, ওটা বেশি করছে। এবার বলছে আমাকে যদি 100টি বোতল তৈরি করতে হয়, তাহলে আমার নিশ্চয়ই কি বর্তমানে বোতলের সংখ্যাও কি হবে, ওখানেও কি হবে, কমবে। তাহলে এখানে কমলো তো এখানেও কি হবে, কমবেই না? তাহলে কমছে তো কি হচ্ছে, দুজনেই যদি কমে তাহলে আমরা কোন সম্পর্ক জানি, সরল সম্পর্ক। কারণ কমে কমে আর বারে বারে দুজনের ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা সরল সম্পর্ক জানি। তাহলে 1500 থেকে বর্তমান পূর্বে বোতলের সংখ্যাটা কমে গেল, যেমন 100 হয়ে গেল, তেমন বর্তমানেও তো আমাদের 113 হলো, তো ওটাও তো কমেছে এক্স্যাক্টলি। তাহলে দুটোই যখন কমেছে তাহলে আমাদের এটা সম্পর্কটা কোন সম্পর্ক হবে, সরল সম্পর্ক। আর এই সরল সম্পর্ককে ভিত্তি করে আমাদের এখানে প্রশ্নটা চেয়েছে উৎপাদন শক্তি কতটা বৃদ্ধি পাবে, উৎপাদন ক্ষমতা। তাহলে উৎপাদনটা বৃদ্ধি পেতে গেলে বর্তমানে কি হচ্ছে, আমাদের আগে 100 ছিল, এখন কত 113, তাহলে টোটাল কতটা বৃদ্ধি পেলো, 113 থেকে 100 মাইনাস কটা বৃদ্ধি পেলো, 13টা। ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পেরেছিস? নেক্সট 7 নম্বরটা, সরি 8, বলছে সাধারণ বায়ুতে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দেওয়া আছে 25 লিটার বায়ুতে, এটার হিসাব করতে বলেছে। ঠিক আছে, সাধারণ বায়ুতে দেওয়া আছে 25 লিটার বায়ুতে তোকে হিসাব করতে বলেছে। তাহলে প্রথমে ভাষাটা লিখে নি, 25 লিটার বায়ুতে, 25 লিটার বায়ুতে, 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের, প্রথমে আগে নাইট্রোজেনের বার করব, নাইট্রোজেনের পরিমাণ 25 লিটার বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ কত দেওয়া আছে রে, 75.6। তাহলে তারা 25 গুণিত কি করব 75.6 বাই কত 100, ওকে 75.6 বাই 100, এত লিটার। তাহলে ভাষাটা হয়ে গেল আমাদের, 25কে কত বারে কাটবে 4 বারে। এবার এটাকে কাটবো 4কে কত বারে, 4 একে 4, 4 একে 4, 7 থেকে 4 বার, 4 8 32, 4 9 36, কত হবে 18.9 লিটার। এটা আমাদের প্রথম উত্তর বেরোলো নাইট্রোজেনের পরিমাণ। এবার সেম ভাবে আমাদেরকে বলে 25 লিটার বায়ুতে, 25 লিটার বায়ুতে কার পরিমাণ, অক্সিজেনের পরিমাণ, অক্সিজেনের পরিমাণ 25 লিটার বায়ুতে অক্সিজেনের পরিমাণ কত হবে, 25 গুণিত কত হবে রে, কত পার্সেন্ট বলেছে 23.4 বাই কত 100, কাটাকুটি করলাম, এটাকে কাটছে কেন, তাহলে কত হবে 25 4 এ 100, 4 5 এ 20, 4 6 এ 24, 4 6 24, সরি 4 7 এ 28, 4 7 এ 28, দশমিক নিয়ে 4 6 24, তাহলে কত হবে, এখানে একটু দশমিকের গন্ডগোল হয়েছে, 5.76, 5.76 হবে এটা, এত লিটার। ক্লিয়ার হয়েছে? এটা এবার নেক্সট হয়ে যাচ্ছে কি 25 লিটার বায়ুতে, 25 লিটার বায়ুতে
কার্বন ডাই অক্সাইডের পরিমাণ, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি করতে হবে? 25 গুণিত কত দিয়েছে? 13.6 না 1.36 বাই কত? 100। 25 কে 4 বারে কাটবে কত? 4 3 12, 4 4 0.34 লিটার হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? সবটা উত্তর মিলেছে? বুঝতে পেরেছিস সবাই কিভাবে করতে হলো? দশমিকের খেলা খালি, আর কিছুই না, আর ক্যালকুলেশনে কাটাকুটি, আর কিছুই না। বুঝতে পেরেছিস? হ্যাঁ, তাহলে ক্লিয়ার হয়েছে সবার? 8 অব্দি ক্লিয়ার হয়ে গেল। তাহলে বাকিগুলো বাড়িতে ট্রাই করবি, ঠিক আছে? এর পরের দিন করাবো তাহলে বাকিগুলো।